উপার্জিত অর্থ যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবেন প্রবাসীরা। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশ। জমানো রেমিটেন্সে মিলবে মুনাফা, কমবে হুন্ডির দৌরাত্ম্য। সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি। অধিগ্রহণ হয়েছে ৬,৫০০ একর জমি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। ১,০০০ টাকা বললে যদি ৩০০ টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছলচাতুরি। চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। সুশাসনের অভাব দেখছেন বিশেষজ্ঞ। আশ্বাসে আটকে সমাধান। ১ বছর বন্ধ থাকার পর আবারও চালু ঢাকা নারিতার সরাসরি ফ্লাইট। পর্যায়ক্রমে বাড়বে বিমানের ট্রিপ। ২০৩৪ সালের মধ্যে বিমান বহরে ৫০টি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা। এবং যুক্তরাষ্ট্রের H-1B ভিসা অন্তত ৩ বছর বন্ধ রাখার উদ্যোগ ট্রাম্প প্রশাসনের। কঠোর নিয়ম আরোপে সিনেটে বিল উত্থাপন। সীমিত হতে পারে গ্রিন কার্ডের সুযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশ। এখন থেকে নিজেদের উপার্জিত অর্থ দেশে বা বিদেশে যে কোনো কারেন্সিতে লেনদেন করতে পারবেন প্রবাসীরা। আর্থিক লেনদেনে স্বস্তি আনতে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকবে জমানো রেমিটেন্সের উপর মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সুবিধায় বাংলাদেশের লাখো অভিবাসী শ্রমিকের অর্থ পাঠানো, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং সঞ্চিত অর্থ সহজে ব্যবহার ও স্থানান্তরের অসহায়ত্বের সুযোগ নেওয়া দালাল বা হুন্ডির দৌরাত্ম্য কমবে। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখেন, অনেক প্রবাসী ভাই জেলে পড়ে আসে, কিন্তু তাদেরকে টাকা আনার জন্য অনেক বৈধ পথে টাকাটা আনতে হয়, কিন্তু তাদেরকে ছাড়াইতে হলে টিকিট কিনে টাকা দিতে হয়, কিন্তু টাকাটা আনবো কেমনি? উপার্জনের অর্থ শুধু দেশে পাঠাচ্ছেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে যারা নিজের জন্য রাখেন কিয়দংশ, কিন্তু নিজের উপার্জিত অর্থই যে কোনো দুর্যোগ বা অস্থিতিশীল পরিস্থিতি অথবা সামান্য অসুস্থ হলেও কাজে লাগাতে পারছেন না। বলছি বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের উপার্জন ও দুঃসময়ে অসহায়ত্বের কথা। দেখা গেছে অনেক সময় আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থাকলে আকামার ক্ষেত্রে টাকা দরকার হয়, তো ওই সময় হয়তো আমরা এখানে আশপাশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে চাইলেও টাকা পাই না। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে টাকা এনে আগে আমাদেরকে একটি টাকা আনলেও আমাদের হুন্ডির মাধ্যমে অত্যাধিক লাভের মাধ্যমে দিয়ে আনতে হতো। এই পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট বা রূপান্তরযোগ্য টাকা হিসাব চালুর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের, যেখানে প্রবাসীরা বৈধভাবে দেশে পাঠানো রেমিটেন্সের উপর অর্জিত সুদ বা মুনাফা এবং অনুমোদিত অন্যান্য অর্থ জমা রাখতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম মেনে উপার্জিত অর্থ দেশে লেনদেন করা যাবে, আবার বিদেশেও নেওয়া যাবে। বিনিয়োগের স্বাধীনতা থাকছে দেশে বা বিদেশে। আগে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম যদি টাকা না আনতেন, তাহলে হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। কনভার্ট করার যে সুবিধাটা যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডার এর লোকাল যারা বেনিফিশিয়ারি আছেন, নমিনি আছেন, বা তাদের যারা রিসিপিয়েন্ট আছেন, যাদের কাছে এই টাকাটি পৌঁছাতে চান, তারা কিন্তু সহজভাবে এইটার একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে, কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট আর্থিক নিরাপত্তা বাড়াবে প্রবাসীদের, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করবে। ৩০-৪০ বছর যাবৎ পশ্চিমা বিশ্বে আছেন, শেষ জীবনটা আমি নিজের দেশে কাটাতে চাই। তখন নিজের দেশে ব্যাক করলে তার যাতে আর্নিংস একটা সোর্সও থেকে যায়, তার ইনভেস্টমেন্ট যেখানে এই দেশে হবে সেই ইনভেস্টমেন্টটা তাকে একটা বাড়তি কমফোর্ট দিবে। বাংলাদেশে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যাত্রা শুরু করলেও ভারতে নন রেসিডেন্ট অর্ডিনারি, পাকিস্তানে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, শ্রীলঙ্কায় নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট, চীনে কনভার্টেবল RMB অ্যাকাউন্ট ও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন NBL মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হায়দার মুর্তজা। জনাব আলী হায়দার, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন পর্যন্ত প্রবাসীরা যে উপায়ে টাকা পাঠাতেন, সেখানে কি কি চ্যালেঞ্জ ছিল? এই উদ্যোগ কার্যকর হলে কি কি সুবিধা হতে পারে আপনার কাছে জানতে চাচ্ছি।
এটা আসলে খুবই একটা যুগ উপযোগী সিদ্ধান্ত এবং এটার প্রভাব সুদূর প্রসারী হবে। তবে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো যে আমাদের নন রেসিডেন্স কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যেটা হবে সেটা শুধুমাত্র বলা আছে অফশোর ব্যাংকিং ইউনিটে হবে। এই অফশোর ব্যাংকিং ইউনিটটার লোকেশনটা খুবই সীমিত। এখন বিষয়টা হলো মালয়েশিয়ার প্রেক্ষাপটে যেটা হয় এখানে প্রায় 98% যারা টাকা পাঠায় প্রবাসী তারা কিন্তু 98% তারা ওয়ার্কার। এখন এই ওয়ার্কারদেরকে এটা যদি ইনক্লুসিভ করতে হয়, এটাকে যদি ফ্রুটফুল করতে হয় তাহলে পরে কিন্তু ওয়ার্কারদেরকে এখানে আপনার নিয়ে আসতে হবে। এখন ওয়ার্কাররা কিভাবে এই অফশোর ব্যাংকিং ইউনিটে যে এই অ্যাকাউন্টটা করতে পারবে এই সংক্রান্ত একটা নীতিমালা অবশ্যই থাকা জরুরি। তারা কি মালয়েশিয়ার থেকে করতে পারবে কিংবা যে যে দেশে অবস্থান করে সেখান থেকে করতে পারবে নাকি বাংলাদেশে যেয়ে তাদেরকে করতে হবে? যদি বাংলাদেশে যেই করতে হয় তখন বিষয়টা একটু কষ্ট হয়ে যাবে ওয়ার্কারদের জন্য। আবার আরেকটা বিষয় হলো এখন কিন্তু ওয়ার্কাররা প্রায় সবাই বাংলাদেশে যার যার ব্যাংকে একটা করে সেভিংস অ্যাকাউন্ট তারা মেনটেন করে। এখন ওয়ার্কাররা যে রেমিটেন্স তার অ্যাকাউন্টে পাঠায়, এখন ওইখান থেকে যদি বিষয়টা এরকম হয় যে যে অ্যাকাউন্ট থেকে যে ব্যাংকের যে অ্যাকাউন্টে তারা সেভিংস অ্যাকাউন্ট আছে টাকা পাঠাচ্ছে ওইখান থেকে যদি ওবিইউ কে সরাসরি লিঙ্ক করে দেওয়া যায়, ওবিইউ ইউনিট থেকে ওই ব্রাঞ্চ থেকে ওবিইউ ইউনিটে সরাসরি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবে। বিষয়টা জনাব আলী হায়দার, আপনাকে ওয়ার্কারদেরকে কিভাবে একটু যুক্ত করতে চাচ্ছি, মানে আপনারা কি তার মানে এখন স্পষ্ট কোনো নির্দেশনা পাননি এ বিষয়ে? না, আমরা কোনো স্পষ্ট নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। এটা বাংলাদেশে সার্কুলার হয়েছে সেটা আমরা জানি, বাট আমাদের কাছে এই ধরনের কোনো নির্দেশনা এখন আসেনি। জি, সেক্ষেত্রে নির্দেশনা আসলে আপনাদের উদ্যোগটা কেমন হবে, কোন প্রক্রিয়ায় এই বিষয়টি হবে? নির্দেশনা আসলে নির্দেশনাটা কি বলছে সেটা জানার উপরে তখন আমরা বলতে পারবো কি হবে। আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যে এখানে আপনার 98% আপনার ওয়ার্কার এবং তারাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা, মেন ফোর্স কিন্তু তারাই। বাদবাকি যারা আছে তারা প্রফেশনালরা কিন্তু এমনি নর্মালি যেহেতু তারা ফ্যামিলি নিয়েই থাকে তাদের বেশিরভাগ খরচটা এখানেই হয়ে যায়। কিন্তু ওয়ার্কাররা কিন্তু প্রত্যেক মাসে একবার টাকা পাঠাতেই হবে তাদেরকে। এই ওয়ার্কারকে যদি ইনক্লুড করা যায় এটা কিন্তু বিলিয়ন ডলার বাংলাদেশে যাচ্ছে। এই টাকার মধ্যে কিছু টাকা খরচ হয়, কিছু টাকা সেভিংস হয়। এই সেভিংসের টাকাটা আমরা যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে পরে এটা সবচেয়ে বেশি ফলদায়ক হবে। এই কারণে ওয়ার্কারদেরকে কিভাবে ইনগেজ করতে হবে এই সংক্রান্ত একটা দিক নির্দেশনা অবশ্যই প্রত্যেকটা ব্যাংকেই বাংলাদেশ ব্যাংক থেকে দিয়ে দেওয়া উচিত এবং এটা যদি দেওয়া হয় তাহলে পরে আমরা মনে করি যে এটা ফ্রুটফুল হবে। কারণ ওয়ার্কাররা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ওবিইউ ব্যাংকিং শাখা যেটা অফশোর ব্যাংকিং সেটা কিন্তু সব ঢাকায়, কিন্তু ওয়ার্কাররা কিন্তু থাকে সব মফস্বলে। তারা যখন যায় এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে যায়, আবার বাড়ির থেকে এয়ারপোর্টে এসে তারা বিদেশে চলে আসে। শুধুমাত্র ওবিইউ শাখায় অ্যাকাউন্ট খোলার জন্য কতজন ওয়ার্কার যাবে সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। বিদায় দুইটা বিষয় আমার বিবেচনায় সুপারিশ, সেটা হলো যে যে দেশেই ওয়ার্কার আছেন সেইখান থেকেই যেন যে ব্যাংকে বর্তমানে সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করেন ওই ব্যাংকের ওবিইউতে যেন ওই দেশ থেকে জনাব আলী হায়দার, পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রত্যাশা করব আপনারা নির্দেশনা পাবেন এবং সেই অনুযায়ী প্রবাসীদের সহযোগিতা হবে। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে এই প্রবাসী আইনি আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন জনাব আলী হায়দার। এবার আমরা এই বিষয়ে আলোচনা আবারও করব। এক নজরে দেখে আসব বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর দিক থেকে শীর্ষ 5-এর তালিকা রয়েছে কোন কোন দেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে গেল অর্থবছরের প্রথম 11 মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। এ সময়ে মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে মোট 527.97 কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। গেল জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে 468.58 কোটি ডলার। তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে এসেছে 427.83 কোটি ডলার। 322 কোটি ডলার পাঠিয়ে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে মালয়েশিয়া। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 278.96 লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শিমুল হোসেন, সময় সংবাদ। নতুন অর্থবছরের শুরুতে ইতিবাচক ধারায় রয়েছে প্রবাসী আয়। চলতি জুলাই মাসের প্রথম 25 দিনে দেশে এসেছে প্রায় 230 কোটি মার্কিন ডলার রেমিটেন্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় 20.6% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 23 থেকে 25 জুলাই এই 3 দিনে দেশে এসেছে 12.90 কোটি মার্কিন ডলার সমপরিমাণ রেমিটেন্স, আর 1 থেকে 25 জুলাই পর্যন্ত
মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে 229,90,00,000 মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল 190,70,00,000 মার্কিন ডলার, যা হিসেবে চলতি অর্থ বছরের জুলাইয়ের প্রথম 25 দিনে রেমিটেন্স প্রবাহে 20.6% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দর্শক, রেমিটেন্স দেশে পাঠাতে প্রবাসীদের সুবিধা ও ভোগান্তি নিয়ে আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি শিবলি আল সাদিক। শিবলি, আপনাকে স্বাগত জানাচ্ছি। শিবলি, আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন সময় দেখি আপনি প্রবাসীদের সুবিধা ভোগান্তি এসবের কথা তুলে ধরেন। এই বিষয়টি জানতে চাবো যে এই যে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীরা মূলত কোন কোন ভোগান্তির মধ্যে পড়ে, এবং এই যে নতুন উদ্যোগ সরকার চালু করতে যাচ্ছে, এটা নিয়ে প্রবাসীদের মধ্যে কি প্রতিক্রিয়া আপনি দেখেছেন? ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী প্রসঙ্গে বলতে গেলে বিশেষ করে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠানোর যে সুবিধা, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের 4টি শাখা রয়েছে। 4টি শাখার মাধ্যমে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে থাকেন এবং যে এক্সচেঞ্জ হাউসগুলো রয়েছে সেই এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে তারা রেমিটেন্স পাঠিয়ে থাকেন দেশে। তবে সবচেয়ে প্রবাসীদের মূল আকর্ষণটা হচ্ছে জনতা ব্যাংকের উপর, কিন্তু প্রবাসীরা বারবার দাবি করেছিলেন যে জনতা ব্যাংকের আরো শাখা বৃদ্ধি করা হোক এবং যেগুলো জনসংখ্যা অধ্যুষিত এলাকা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা যেখানে বেশিরভাগ বসবাস করে থাকেন, সেখানে যদি জনতা ব্যাংকের শাখা বৃদ্ধি করা হয় অথবা জনতা ব্যাংকের বুথ স্থাপন করা হয়, সেখান থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠানোর জন্য সুবিধা আদায় করতে পারবে। তবে বাংলাদেশ ব্যাংক একটা প্রকল্প চালু করেছেন, সেটা আমরা জেনেছি, এবং সেই প্রকল্পটা প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছানোর জন্য ব্যাপক প্রচারণার প্রয়োজন। যেটা সুবিধা হয় সেটা হচ্ছে বাংলাদেশ মিশনের মাধ্যমে এই প্রচারণাটা যদি প্রবাসীদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় অথবা প্রবাসীদের কাছে এটা যদি ভালোভাবে জানান দিতে পারা যায়, তাহলে আমার মনে হয় এই যে প্রকল্প, সেই প্রকল্পতে অনেক সফলতা আসবে এবং এই যে নতুন প্রকল্প সেটা প্রবাসীরা গ্রহণ করে নেবে। কথা হচ্ছে এই যে প্রকল্প বাংলাদেশ ব্যাংক। জি, শিবলি আল সাদিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে প্রবাসী আয় নিয়ে কথা বলার জন্য এবং প্রবাসীদের বিভিন্ন সুবিধা ও ভোগান্তি নিয়ে আলোচনার জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি শিবলি আল সাদিক। দর্শক, আপনারা জানেন, যেমনটা আমাদের প্রতিবেদনে আমাদের সহকর্মীরা বলছিলেন, যে বাংলাদেশ ব্যাংক নতুন এক নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাটি হচ্ছে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশনা, যার মাধ্যমে প্রবাসীরা কিন্তু তাদের যে প্রেরিত অর্থ সেটা দেশে পাঠাতে পারবেন। একই সময়ে যে কোনো সময় তারা চাইলে সেটা আবার কনভার্ট করে তার নিজস্ব মুদ্রা, ডলার, পাউন্ড বা যে কোনো ধরনের মুদ্রায় কনভার্ট করে নিয়ে বিদেশে বসে তার যে অর্জিত অর্থ, প্রেরিত অর্থ যেটা তিনি দেশে পাঠিয়েছেন, সেটা তিনি ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারবেন এবং ব্যাংক থেকেও তিনি একটি মুনাফা পাবেন। অর্থাৎ প্রবাসীদের জন্য, প্রবাসীদের আয়ের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত, নির্দেশনায় কিন্তু বলা যায় বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনাটি। এ বিষয় নিয়ে আমরা আরও আলোচনা করব, প্রবাসী আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, আপনাকে এসবের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আমাদের সহকর্মীদের সাথে দেশের বাইরে যুক্ত হয়েছিলাম, কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর যে নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিয়েছে সেই বিষয়ে কথা বলছিলাম। আপনার কাছে জানতে চাই, এই উদ্যোগের মাধ্যমে আসলে এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখছেন এবং কি কি বিষয়, যেমন হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বন্ধ হওয়া থেকে কি কি বিষয় হতে যাচ্ছে, প্রবাসীদের কিভাবে উপকৃত হতে যাচ্ছে? হ্যাঁ, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এখন অনেকটাই কিন্তু কম, তারপরে হুন্ডির উপস্থিতি আছে, কিন্তু এই কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যেটি, সেটি কিন্তু শুধুমাত্র এই অর্থ প্রেরণ নয়, বরং এখানে অনেকগুলো সুবিধা অন্তর্ভুক্ত আছে। এর মধ্যে আসলে 1994 সালে যেটি হয়েছিল, তো সেটি কিন্তু খুবই লিমিটেড স্কেলে হয়েছিল, যে সময় টাকা কনভার্টেবল হয় বাংলাদেশের প্রথম। কিন্তু এইভাবে আসলে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি, তো তাদের জন্য এইরকম একটা বড় সুবিধা ছিল না। এই যে প্রথম যেটা করা হলো, আমি মনে করি যে এতে করে আসলে এই একটা টাকা অ্যাকাউন্ট, তো সেখানে কিন্তু বৈদেশিক মুদ্রা তারা রাখবেন এবং পরবর্তী সময় মুনাফা সহ তারা কিন্তু এই অর্থ আবার বিদেশি মুদ্রায় ফেরত নিতে পারবেন। তো এটা একটা বড় সুবিধা। আর একটা হচ্ছে যে তারা বিনিয়োগ করতে পারবেন, পুঁজিবাজার থেকে শুরু করে অন্যান্য জায়গায়, মানে উচ্চ ঝুঁকি যেগুলোতে আছে সেগুলো বাদ দিয়ে অন্য জায়গায় তারা বিনিয়োগ করতে পারবেন এবং পরে তারা এই অর্থগুলো আবার ফেরত নিতে পারবেন। তো এই বিষয়গুলো কিন্তু খুবই রেয়ার ফ্যাসিলিটি, যেগুলো বাংলাদেশে কখনো আসলে হয়নি। তো এখন এটা দেওয়া হলে বাংলাদেশে কিন্তু
যেমন এই মানে বিদেশ থেকে যে বাংলাদেশে টাকা পাঠানো সেটার পরিমাণ বাড়বে এবং একই সঙ্গে আসলে এই প্রবাসীরা এই লাভও যেহেতু পাবেন, তো সুতরাং এটা তাদের জন্য ভালো। তো সব মিলিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য ভালো এবং একই সঙ্গে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন বা প্রবাসী যারা রয়েছেন তো তাদের জন্য এটা লাভজনক। জি, আমরা আশা করব প্রবাসীরা এর মাধ্যমে উপকৃত হবে। কিন্তু জানতে চাচ্ছি এই উদ্যোগটা চালু করতে হলে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে? এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হতে পারে যে আপনার সবাইকে যাচাই বাছাই করে আসলে এখানে যে এই অ্যাকাউন্টের সুবিধাগুলো দেওয়া। তো আমি মনে করি যে আসলে বাংলাদেশ ব্যাংক এগুলো অলরেডি করেছে, তারা অলরেডি রিস্ক অ্যাসেসমেন্ট সেগুলো করেই কিন্তু এটা করেছে। কিন্তু আমরা যদি সংখ্যার কথা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সৌদি আরবে তো আমাদের সবচেয়ে বেশি যে প্রবাসী শ্রমিক এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অর্থনীতি মালয়েশিয়া এখানে আছে। তো এর পাশাপাশি কিন্তু ইউরোপ আমেরিকাতেও আছেন আমাদের যারা প্রবাসী তারা, এবং ওইখানে সংখ্যায় কম হলেও ওইখান থেকে কিন্তু এই পরিমাণটা বেশি আসে। তো সুতরাং আমার মনে হয় কি যে আসলে যেমন মধ্যপ্রাচ্য থেকে মানুষ অর্থ পাঠাবেন, তো অন্যদিকে ওই সমস্ত মানে ইউরোপ আমেরিকা বা মালয়েশিয়া থেকেও এটা পাঠাতে পারেন। কিন্তু একটা বড় যে সমস্যা হতে পারে সেটি হলো যে যারা বিনিয়োগ করতে চান তো তারা কিন্তু এই যে উচ্চ ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো আছে সেখানে তারা হয়তো ইন্টারেস্টেড থাকেন, হয়তো পুঁজিবাজারের দিকে তাদের ইন্টারেস্টটা কম থাকবে। তো সুতরাং বিনিয়োগের যে জায়গাটা সেটা হয়তো অতটা এনকারেজিং না হতে পারে। কারণ সাধারণত দেখা যায় যে রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান বা এই যে জমিতে বিনিয়োগ করতে চান যারা প্রবাসী রয়েছেন তারা, সুতরাং ওইটা হয়তো অত বেশি এনকারেজ না হতে পারে। তবে সব মিলিয়ে এইটা আসলে এই প্রবাসীদের মধ্যে এই যে অর্থ জমা করার যে বিষয়টা, তো সেটা কিন্তু এখন আবার শুরু হয়ে যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, প্রবাসী আয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিসের গবেষণা পরিচালক মাহফুজ কবির। এবার বন্দর বাণিজ্যের খবর। বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হয়ে উঠছে পায়রা সমুদ্র বন্দর। প্রায় ৬,০০০ একর শিল্পায়ন উপযোগী অধিগ্রহণকৃত জমি ঘিরে বাড়ছে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ। বিশেষজ্ঞদের মতে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা গেলে দক্ষিণাঞ্চলই হয়ে উঠতে পারে দেশের নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন তৌকিব পাদা। দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে 2016 সালে যাত্রা শুরু করে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। তবে দীর্ঘদিন ড্রেজিং জটিলতা, নাব্য সংকট এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে সম্ভাবনার চেয়ে বেশি আলোচনায় ছিল বন্দরটি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, নৌপথের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পায়নের জন্য বিশাল পরিসরের জমি সব মিলিয়ে নতুন করে গুরুত্ব পাচ্ছে পায়রা সমুদ্র বন্দর। ইতিমধ্যে চায়না, কোরিয়া, জাপান এই বন্দরের জন্য আগ্রহ প্রকাশ করেছে বিনিয়োগের জন্য। আরও বেশি বেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে আমাদের, বিশেষ করে চাহিদা সম্পন্ন দেশের এবং বিদেশের চাহিদা অনুযায়ী শিল্পায়ন তৈরি করতে হবে। বহির্বিশ্বের সাথে হাই কোয়ালিটি প্রোডাকশন দিয়ে, মেটেরিয়ালসটা প্রোডাকশন দিয়ে আমরা এই পায়রা বন্দর থেকে আমরা রপ্তানি করে আমাদের রেভিনিউ, আমাদের যে অর্থনৈতিক স্বাবলম্বী এইরা পায়রা বন্দর থেকেই সম্ভব। বন্দর কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক নৌসংযোগ, আধুনিক মাস্টার প্ল্যান এবং বিনিয়োগের উপযোগী প্রস্তুত জমির কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। ইনভেস্টররাই আমাদেরকে নক দিচ্ছেন। তারা যখন জানেন যে এখানে পায়রা একটা বন্দর হচ্ছে এবং তারা জানে যে আমাদের পায়রা বন্দরে ৬,০০০ একর জায়গা আছে, আমরা এখন ওনাদেরকে বলবো যে আপনারা আসেন, এই যে আমি প্লট এরিয়া দিয়ে দিলাম, আপনারা এখানে কাজ শুরু করে দেন। এখনো পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু না হলেও পায়রা সমুদ্র বন্দরে এ পর্যন্ত ৭,০০০-এর বেশি দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে। পায়রা বন্দর শুরু থেকে এখন পর্যন্ত প্রায় কাস্টম এবং বন্দর কর্তৃপক্ষ মিলে প্রায় ২৬০০ কোটি টাকা আয় করতে সক্ষম হয়। বন্দর কর্তৃপক্ষের আশা, আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন ৬ লেনের সেতুর কাজ শেষ হলে আগামী বছরের শুরুতেই পূর্ণাঙ্গ কার্যক্রমে যাবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। এতে বাড়ছে অসন্তোষ। এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভুইয়া, রবিনের রিপোর্ট। মানুষকে একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন ১৫০০ টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন ১২৬৯ টাকা।
বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়ায়। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের শততম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো সব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. দেখছেন এ সময়ের বাণিজ্য। দীর্ঘ 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হলো বাংলাদেশ থেকে জাপানের সরাসরি ফ্লাইট। বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ঢাকা প্রথম ফ্লাইট BG 397 ছেড়ে যায় রাত 2টা 25 মিনিটে। শুধু এই ফ্লাইটই নয়, বোয়িং কিনে ও এয়ারবাস লিজ নিয়ে 2034 সালের বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। রোববার দিবাগত রাত 2টা 25 মিনিট, দীর্ঘ 1 বছরেরও বেশি সময় পর আবারও জাপানের নারিতার উদ্দেশ্যে উড়াল দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 376 ফ্লাইট। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের খোঁজ খবর নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইমিগ্রেশন শেষে যাত্রীরা উঠে যান বিমানে। এ সময় ফিতা কেটে ফ্লাইটটি উদ্বোধন করা হয়। সংবাদ সম্মেলনে বিমানমন্ত্রী জানান, জাপানে বসবাসরত প্রায় 45,000 বাংলাদেশি এবং বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী 300টির বেশি জাপানি প্রতিষ্ঠানের চাহিদা বিবেচনায় এই রুট পুনরায় চালু করা হয়েছে। জাপান ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের জন্য এই ফ্লাইট বেশ ফলপ্রসূ হবে। আমাদের লক্ষ্য শুধু একটি ফ্লাইট পরিচালনা নয়, বাংলাদেশকে বিশ্বের সঙ্গে আরও দ্রুত, আরও শক্তিশালী এবং আরও লাভজনকভাবে সংযুক্ত করা। আজ আমরা শুধু একটি রুট পুনরায় চালু করছি না, বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করছি। প্রতিমন্ত্রী জানান, বহর সম্প্রসারণে 14টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এছাড়াও পরিকল্পনা হয়েছে 10টি এয়ারবাস লিজ নেওয়ার। 2034 সালের মধ্যে বিমানের বহর 50টি উড়োজাহাজে উন্নীত করার লক্ষ্য সরকারের। 2034 সালের মধ্যে আমাদের ফ্লিটে যাতে 50টির মতো ফ্লাইট থাকে। আমাদের যে ফ্লাইটগুলো আমরা কিনতে যাচ্ছি বোয়িং এবং এয়ারবাস থেকে যে ক্রয় করতে যাচ্ছি, সেগুলি 31 সন থেকে আরম্ভ করে 35 সন পর্যন্ত তারা এই ফ্লাইটগুলি ডেলিভারি করবে। ঢাকা নারিতা রুট লোকসানের কারণে বন্ধ হয়নি জানিয়ে মুনাফা পর্যালোচনা করেই চালু করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে
গ্রাউন্ড ব্রেকিং সেরিমনি অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, এক যুগেরও বেশি সময় স্থবির থাকার পর যাত্রা শুরু হতে যাচ্ছে চায়না ইকোনমিক জোনের। আজকে এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠিত হবে এবং কিছুক্ষণের মধ্যেই অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং এই জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সকল ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং আমরা দেখছি অনুষ্ঠানে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন সবাই কিন্তু আসলে আসতে শুরু করেছেন। আসলে অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো যে নির্মাণ এবং সোমবার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের যে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের যে নতুন অধ্যায়ের কিন্তু সূচনা হবে এবং টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে 2,467 কোটি টাকা। আসলে প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে জেটি লিং রোড, 4 লেন সড়ক, সেতু, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার, বহুমুখী জেটি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ অবকাঠামো, পানি সংরক্ষণাগার এবং সীমানা প্রাচীর। আসলে প্রকল্পটি যদি বাস্তবায়িত হয় তাহলে অন্তত 1 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং পাশাপাশি প্রায় 50 কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট হবে এবং কেমিক্যাল, অটোমোবাইল, অ্যাসেম্বলি, গার্মেন্টস, ওষুধ সহ বিভিন্ন যে উৎপাদনমুখী বিষয় আছে সেগুলো কিন্তু এখানে আসলে আমরা দেখছি কাজ হবে। তো সেক্ষেত্রে বলা যায় ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্রীরা আসলে অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চায়না ইকোনমিক জোন থেকে এখানকার সর্বশেষ খবর। বাণিজ্য ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের চরম আকাল। গত 4 মাস ধরে জীবন জীবিকার সংকটে পড়েছেন জেলার 2 লক্ষাধিক মৎস্যজীবী। বেশি দামের জ্বালানি পুড়িয়ে নদী থেকে ফিরছেন খালি হাতে। দিন দিন বাড়ছে দাদনের বোঝা। লোকসানের মুখে দিশেহারা ব্যবসায়ীরাও। নাসরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই জাল হালাই বালা ওডো সিরা এই শরীরে কামাই জায়গায় বাদ গাঙে যায় মাছ। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত, সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয় তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে দেব। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণে নদীতে ইলিশ সংকট বাড়ছে। তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে না, যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় না। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন এ সময়ের বাণিজ্য। লায়ন্স ক্লাব অফ চিটাগাং ডায়নামিক সিটির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। 2026-27 বর্ষে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন লায়ন সালমা আদিল MJF। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন MJF। এ সময় বক্তারা লায়ন্স ক্লাবের সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট সালমা আদিল বলেন, মানব সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে নতুন কমিটি। কেনিয়ার ওষুধ খাতে স্বনির্ভরতা অর্জনে স্থানীয় উৎপাদন ও বিনিয়োগে জোর দিচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ লক্ষ্যে সম্প্রতি কেনিয়ায় নিজেদের কারখানা পরিদর্শনে 7 দেশের কূটনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানায় প্রতিষ্ঠানটি। কেনিয়ার আথি রিভারে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের উৎপাদন কারখানা পরিদর্শন করেন বাংলাদেশ সহ 7 দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। এ সময় ওষুধ শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
$75 মিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে গড়ে ওঠা এই কারখানায় আন্তর্জাতিক জিএমপি মান অনুযায়ী বছরে 200 কোটির বেশি ট্যাবলেট, ক্যাপসুল ও স্যাশে উৎপাদন হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানায়, স্থানীয় উৎপাদন বাড়িয়ে কেনিয়ার আমদানি নির্ভরতা কমানো এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত ওষুধ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। শিল্পপণ্যের বিশ্ববাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে নিকেল, টিন ও অ্যালুমিনিয়ামের দাম, কমেছে বিটুমিনের দাম। ট্রেডিং ইকোনমিক্স বলছে, বৈশ্বিক চাহিদা ও সরবরাহ পরিস্থিতির পরিবর্তনেই দামের এই ওঠানামা। বিশ্ববাজারে সবচেয়ে বেশি দাম বেড়েছে নিকেলের। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী প্রতি মেট্রিক টন নিকেল বিক্রি হচ্ছে $17,288। এক সপ্তাহে দাম বেড়েছে 2.25% এবং এক মাসে 6%। বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি শিল্পে চাহিদা বাড়ায় নিকেলের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এরপরই রয়েছে টিন। প্রতি মেট্রিক টন টিনের দাম $53,326। সপ্তাহের ব্যবধানে বেড়েছে 0.32% আর এক মাসে 7.34%। ইলেকট্রনিক্স শিল্পে চাহিদা বাড়ায় টিনের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে অ্যালুমিনিয়াম বিক্রি হচ্ছে $3,165.05 প্রতি মেট্রিক টনে। এক সপ্তাহে দাম বেড়েছে 0.01%, যদিও এক মাসের ব্যবধানে কমেছে 0.26%। বিটুমিন প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $611.48। এক সপ্তাহে দাম কমেছে 1.05%, তবে এক মাসে বেড়েছে 3.86%। নির্মাণ খাতে মৌসুমি চাহিদা কমে যাওয়ায় দাম কিছুটা নেমেছে। কোবাল্টের বাজারে কোনো পরিবর্তন নেই। প্রতি মেট্রিক টন কোবাল্ট বিক্রি হচ্ছে $56,290। শিমুল হোসেন, সময় সংবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সময়ের বাণিজ্য। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ভিসা H-1B বন্ধ রাখার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। H-1B ভিসা কর্মসূচি অন্তত 3 বছরের জন্য স্থগিত এবং নিয়ম আরও কঠোর করার প্রস্তাব দিয়ে সিনেটে বিল উত্থাপন করেছেন রিপাবলিকান সিনেটর টিম শিহি। এই বিল পাশ হলে বিদেশি কর্মী নিয়োগ, গ্রিন কার্ডের সুযোগ এবং পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বড় ধাক্কার ইঙ্গিত। সবচেয়ে জনপ্রিয় H-1B ক্যাটাগরির ভিসা কর্মসূচিতে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সমর্থনে রিপাবলিকান সিনেটর টিম শিহি সিনেটে অ্যান্ড H-1B অ্যাবিউজড অ্যাক্ট শীর্ষক একটি বিল উত্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী আগামী 3 বছরের জন্য নতুন কোনো H-1B ভিসা ইস্যু করা হবে না। এ সময় পুরো কর্মসূচি পুনর্মূল্যায়ন করে ভবিষ্যতে আরও কঠোর শর্তে ভিসা চালুর পরিকল্পনা রয়েছে। বিলটির সমর্থকদের দাবি, H-1B কর্মসূচি মূলত যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য চালু হলেও অনেক প্রতিষ্ঠান কম খরচে বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ কমিয়ে দিচ্ছে। সিনেটর টিম শিহির ভাষায়, এই কর্মসূচির অপব্যবহার বন্ধ করে মার্কিন কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়াই নতুন আইনের উদ্দেশ্য। প্রস্তাবিত বিলে ট্রাম্প প্রশাসনের আগে ঘোষিত প্রতিটি H-1B আবেদনের জন্য $1,00,000 ফি আইনগতভাবে বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে। পাশাপাশি বর্তমান লটারি পদ্ধতি বাতিল করে বেতন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। তৃতীয় পক্ষের স্টাফিং এজেন্সির মাধ্যমে নিয়োগ, একাধিক প্রতিষ্ঠানে একসঙ্গে কাজের সুযোগ এবং H-1B ভিসাধারীদের গ্রিন কার্ডের জন্য আবেদন করার বর্তমান সুবিধাও সীমিত বা বাতিল করার কথাও বলা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে আনার সুযোগও বন্ধ হতে পারে। শুধু কর্ম ভিসা নয়, বিদেশি শিক্ষার্থীদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিলে। অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা OTP কর্মসূচি বাতিল এবং নির্দিষ্ট এক্সচেঞ্জ ভিসাধারীদের কাজের অনুমতি প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়। একই সঙ্গে ফেডারেল সরকারি সংস্থাগুলোতে অভিবাসী ভিসাধারীদের নিয়োগে নিষেধাজ্ঞার কথাও বলা হয়েছে। তবে এসব পরিবর্তন কার্যকর হতে হলে বিলটি প্রথম সিনেট, এরপর প্রতিনিধি পরিষদে পাশ হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষর পেতে হবে। শিউলি রোসা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উপার্জিত অর্থ যে কোনো মুদ্রায় লেনদেন করতে পারবেন প্রবাসীরা। কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালুর নির্দেশ। জমানোর রেমিটেন্সে মিলবে মুনাফা, কমবে হুন্ডির দৌরাত্ম্য।
সম্ভাবনাময় পায়রায় বিদেশি বিনিয়োগের হাতছানি। অধিগ্রহণ হয়েছে 6,500 একর জমি। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু আগামী বছর। বিনিয়োগে আগ্রহী চীন, জাপান সহ বিভিন্ন দেশ। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায় তাহলে আমার মতন ব্যক্তির অনেক কি। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই। বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। বিদ্যুতের প্রিপেইড মিটারে ছলচাতুরি। চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। সুশাসনের অভাব দেখছেন বিশেষজ্ঞ। আশ্বাসেই আটকে সমাধান। এই ছিল সময়ের বাণিজ্য। এরপর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশোর, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।